সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তো আজ আমরা ক্লাস 12 অর্থাৎ সামনের এইচএস পরীক্ষায় যে ইম্পর্টেন্ট পোয়েমটা রয়েছে বা কবিতাটা রয়েছে তার বিষয় সংক্ষেপ এবং সেখান থেকে কি প্রশ্ন হবে এবং এমসিকিউ টাইপস যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আজকের আলোচনা। তো তোমরা ভিডিওতে থাকো, আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে। তো চলো আমরা স্টার্ট করি। দ্য পোয়েট্রি অফ আর্থ, লেখক জন কিটস। তাহলে পোয়েট্রি অফ আর্থের লেখককে জন কিটস। চলো আমরা কবিতাটা এবার শুরু করি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তো দ্য পোয়েট্রি অফ আর্থ মানে কি? প্রকৃতির যে সঙ্গীত। পোয়েট্রি মানে কবিতা, তো আমরা সেটাকে কি সঙ্গীত বলছি এখানে। তাহলে প্রকৃতির যে সঙ্গীত, আর্থ মানে পৃথিবী, কিন্তু আমরা পৃথিবীকে এখানে কি বলছি? প্রকৃতি। আমরা এটাও বলতে পারি যে পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা বা প্রকৃতির সঙ্গীত। তো প্রকৃতির যে সঙ্গীত তা কখনো শেষ হয় না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। হোয়েন মানে কি? যখন। অল মানে সমস্ত। পাখিরা, ফেইন্ট মানে কি? ক্লান্ত। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে সূর্যের প্রখর তাপে, হট সান। তাহলে পাখিরা কখন ক্লান্ত হয়ে পড়ে বা কিসের জন্য? সূর্যের প্রখর তাপে, অর্থাৎ দ্য হট সান। কি হয়ে পড়ে? ফেইন্টেড, অর্থাৎ ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। হাইড মানে লুকিয়ে পড়া নয়, তারা আশ্রয় নেয়। কোথায়? কুলিং ট্রিজ মানে গাছের শীতল ছায়ায়। কুলিং মানে হচ্ছে শীতল, তো গাছের শীতল ছায়ায় তারা আশ্রয় নেয়। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ। তাহলে সেই সময় যখন গ্রীষ্মকালে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে গাছের তলায় আশ্রয় নেয়, তখন একটা গান বা একটা সঙ্গীত বা কিছু আওয়াজ ভেসে আসে। কোথা থেকে? হেজ টু হেজ। হেজ শব্দের অর্থ হচ্ছে ঝোপঝাড় থেকে। তাহলে কোথা থেকে আসছে? ঝোপঝাড় থেকে। অ্যাবাউট দ্য নিউ মোন মিড। নিউ মোন মিড, এই কথার অর্থ হচ্ছে নিউ মানে হচ্ছে সদ্য কাটা ঘাস থেকে। তাহলে নিউ মোন মিড মানে হচ্ছে কি? সদ্য কাটা ঘাস জমি। দ্যাট ইজ দ্য গ্রাস হপার। তাহলে এটা কে? ঘাস ফড়িং, অর্থাৎ গ্রাস হপার। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে তখন কে এই প্রকৃতির সঙ্গীতটাকে বাঁচিয়ে রেখেছে? সেটা হচ্ছে এই গ্রাস হপার। কোথা থেকে তার আওয়াজটা আসছে? ফ্রম হেজ টু হেজ, অ্যাবাউট দ্য নিউ মোন মিড। ক্লিয়ার? এরপর হি টেক্স দ্য লিড। লিড মানে কি? যে মুখ্য ভূমিকা পালন করে বা লিড রোল প্লে করে। তাহলে এই গ্রীষ্মের সময় কে মুখ্য ভূমিকা পালন করে? এই গ্রাস হপার। ইন সামার্স লাক্সারি। লাক্সারি মানে কি? আনন্দকে উপভোগ করা। তাহলে এই গ্রীষ্মের আনন্দকে উপভোগ করে যে প্রকৃতির সঙ্গীতকে এগিয়ে নিয়ে যায় বা মুখ্য ভূমিকা পালন করে সে হলো গ্রাস হপার, অর্থাৎ ঘাসফড়িং। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। ডিলাইট মানে কি? ডিলাইট মানে হচ্ছে আনন্দ। নেভার ডান মানে কখনোও না, মানে তার এই আনন্দ কখনোই শেষ হয় না। তাহলে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, তার এই আনন্দ, গ্রীষ্মকালে তার এই আনন্দ কখনোই শেষ হয় না। ফর হোয়েন ট্রায়ার্ড আউট উইথ ফান হি রেস্ট অ্যাট এস বেনিথ সাম প্লিজেন্ট উইট। তাহলে কিন্তু যখন তার এই আনন্দ করতে করতে একটুখানি বিশ্রামের প্রয়োজন হয় তখন সে মনোরম আগাছার ছায়ায় তার ক্লান্তিটাকে একটু দূর করে নেয়। আরেকবার তাহলে কি বলছে এখানে? হোয়েন ট্রায়ার্ড আউট
উইথ ফান, যখন সে আনন্দ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়ে। হি রেস্ট অ্যাট এস, সে একটুখানি বিশ্রাম করে নেয়। বেনিথ মানে নিচে, সাম মানে কিছু, প্লিজেন্ট উইড মানে মনোরম আগাছার তলায় সে একটুখানি কি করে, বিশ্রাম করে নেয়। তো এতটুকুর মধ্যে আমাদের কী কী প্রশ্ন আসছে দেখো। গ্রীষ্মকালে কে, এই যে পৃথিবীর যে সঙ্গীত সেটাকে কে লিড করছে, গ্রাসহপার। পাখিরা কেন ক্লান্ত হয়ে পড়ছে, বিকজ অফ দ্য হট সান। কোথা থেকে গ্রাসহপারের যে আওয়াজটা বা গানটা ভেসে আসছে, ফ্রম হেজ টু হেজ দ্য নিউ মুন মেড। আমরা এই প্রশ্নগুলোকে ইংরাজিতেও পুরো ধরে ধরে করব, তো আমাদের পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তোমরা ভিডিওতে শুধু থাকো। এরপর সেকেন্ড পার্ট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানেও কখনো শেষ হয় না। তাহলে কি, গ্রীষ্মের পরে মানে হচ্ছে গ্রীষ্মকালের পরে বা সামারের পরেও যে প্রকৃতির সঙ্গীত কখনো শেষ হয় না। অন এ লোন উইন্টার ইভিনিং, একাকিত্ব বা নিস্তব্ধ শীতের সন্ধ্যেতেও। তাহলে প্রকৃতির সঙ্গীত শীতের সন্ধ্যাতেও শেষ হয়ে যায় না। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রুট আ সাইলেন্স, যখন তুষারপাত হচ্ছে এবং তার ফলে সৃষ্ট যে নিস্তব্ধতা। রুট কথার অর্থ হচ্ছে সৃষ্টি, সাইলেন্স মানে নিস্তব্ধতা, ফ্রস্ট মানে হচ্ছে তুষার। তো শীতকালের যে তুষার তা প্রকৃতিকে পুরো শান্ত করে দিয়েছে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং। তাহলে কী বলছে, ফ্রম দ্য স্টোভ, ফ্রম দ্য স্টোভ, স্টোভ মানে কি, এই শীতকালে দেখবে বাড়িতে কিছু ঘর গরম করার জন্য চুল্লি থাকে। কেন আমরা এইসব কথা বলছি, তোমরা বলে কোথায় শীতকালে আমরা গরম করার জন্য চুল্লি রাখি, কোথায় আমাদের এখানে তুষারপাত হয়, কিন্তু জন কিটস কোথাকার পোয়েট সেটা তো জানতে হবে। তো তিনি হলে একজন ইংলিশ পোয়েট। তো এটা আমাদের ভারতবর্ষের কথা নয়, কবি যেখানে বসবাস করতেন সেখানের সন্ধ্যেতে তুষারপাত হতো এবং সেখানে এতটাই ঠান্ডা যে ঘর গরম করার জন্য চুল্লি জ্বালাতে হতো। তো সেটাকেই এখানে বলা হচ্ছে স্টোভ। শ্রিলস কথার অর্থ হচ্ছে আওয়াজ, যেটা ভেসে আসছে। কার সং ভেসে আসছে, দ্য ক্রিকেট সং। ক্রিকেট মানে কি, ঝিঝি পোকার ডাক। দেখবে শীতকালে আমাদের বাড়ির বাইরে থেকে ঝিঝি পোকার ডাক আসে ঝিঝি করে। তো শীতের এই সন্ধ্যায় যখন চারিদিক নিস্তব্ধ এবং যখন স্টোভ অর্থাৎ ঘরকে উষ্ণ রাখার জন্য একটা চুল্লি জ্বালানো হয়েছে, তখন তার ঠিক পেছন থেকে ঝিঝি পোকার ডাক আসছে। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যার ডাকটা উষ্ণতাকে আরও যেন বাড়িয়ে তুলছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। অ্যান্ড সিমস টু ওয়ান, একজন ব্যক্তির পক্ষে বা একজনের পক্ষে, ইন ড্রাউজিনেস মানে কি, অর্ধেক ঘুমে আচ্ছন্ন, মানে সে অর্ধেক ঘুমিয়ে পড়েছে সেই শীতের সন্ধ্যায়। হালকা স্টোভ মানে চুল্লি জ্বলছে, হালকা ঘরটা গরম, আর সে অর্ধেক ঘুমিয়ে পড়েছে। তো সেই রকম একজন ব্যক্তির জন্য, দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রেসি হিলস, সেরকম একটা ব্যক্তির জন্য এরকম মনে হবে যে এই ক্রিকেটটা অর্থাৎ ঝিঝির যে ডাকটা সেটা যেন সেই গ্রীষ্মের গ্রাসহপারের সঙের সঙ্গে তুলনা করে কন্টিনিউয়েশন মানে হচ্ছে কি চলছে, মানে গ্রাসহপারই যেন সেই প্রকৃতির গানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। যেমন একজন অর্ধেক ঘুমে আচ্ছন্ন ব্যক্তির কাছে কোনটা ঝিঝির ডাক আর কোনটা ঘাসফড়িংয়ের ডাক সেটা ঠিক বোঝা সম্ভব নয়। তো তাই এইরকম একটি ব্যক্তির কাছে মনে হচ্ছে কি সেই ঝিঝির ডাকটা যেন একটা ঘাসফড়িংয়ের
আওয়াজই করে চলেছে সেই গ্রীষ্ম থেকে শীতকাল পর্যন্ত। তো এইভাবে জন কিটস বুঝিয়েছেন যে গ্রীষ্মকালেও প্রকৃতির যে গান সেটা থেমে থাকে না এবং শীতকালেও সেটা থেমে থাকে না। গ্রীষ্মকালে যেমন গ্রাসহপার আর শীতকালে সেটাকে ক্রিকেট বয়ে নিয়ে চলেছে। তো এরপর আমাদের যে প্রশ্নগুলো এখান থেকে আসবে সেগুলো আমরা দেখে নিই। প্রথম যেটা করতে হবে অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম। তো এই যে কবিতার মূল শিরোনাম বা মূল টাইটেলটা কী ছিল? অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। তাহলে অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম কি? অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। এই কবিতাটা প্রথম কম্পোজড হয়েছিল কত সালে? 1816 খ্রিস্টাব্দে। ফার্স্ট পাবলিশড ইন, প্রথম এই কবিতাটা পাবলিশ হয়েছিল পোয়েমসে। কোথায়? পোয়েমস, POEMS। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। টাইপ অফ দ্য পোয়েম, এই কবিতাটার ধরন কি? প্যাট্রাচান সনেট, বাংলাতে আমরা এটাকে বলি পেত্রাকীয় চতুষ্দর্পদী কবিতা। এই কবিতার দুটো পার্ট রয়েছে বা স্ট্রাকচার রয়েছে দুটি, একটা হচ্ছে অক্টেভ পার্ট আর একটা হচ্ছে ষষ্ঠেক পার্ট। রাইমস বা রিদম স্কিম বা রাইম স্কিমটা কি বা ছন্দের যে কাঠামো সেটা কি? এ বি বি এ, এ বি বি এ, যেটাকে আমরা ক খ খ ক, আবার ক খ খ ক, আর সেকেন্ড পার্টটা রয়েছে সি ডিই, সি ডিই, গ ঘ উঙা, গ ঘ উঙা। এরপর মেট্রি অর্থাৎ ছন্দের নাম কি? ল্যাম্বিক পেন্টামিটার। কি? ল্যাম্বিক পেন্টামিটার। থিম বা বিষয়বস্তু, এখানে বিষয়বস্তুটা কি? প্রকৃতির যে অবিরাম সুর বা প্রকৃতির যে অবিরাম যে সঙ্গীত সেটা কখনো শেষ হয় না, যেটা আমরা বুঝে গেছি আগেই। এরপর দেখো কিছু কোশ্চেন এখানে রয়েছে, তোমরা যেটা ভালো করে একটু পড়ে নাও। আমি এটা আগেই বলে দিলাম, তবু তোমরা এগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে প্রশ্নগুলো। দেখো এখানে যেমন রয়েছে দ্য পোয়েম সেলিব্রেটেড, দ্য পোয়েম সেলিব্রেটস ইমমর্টালিটি অফ নেচার্স পোয়েট্রি। মানে কি ইমমর্টালিটি? মানে কি যেটা কখনো শেষ হয়ে যায় না। নেচার পোয়েট্রি মানে প্রকৃতির সঙ্গীত। তাহলে এখানে যে দুটো সেশন মেনশন করা হয়েছে, দ্য টু সেশন মেনশনড ইন দ্য পোয়েম আর সামার অ্যান্ড উইন্টার। এরপর দেখো রয়েছে কি? দ্য টুন অফ দ্য পোয়েম ইজ জয়ফুল। তো এগুলো ছোটো ছোটো প্রশ্নে আসতে পারে MCQ এর জন্য, তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এরপর কি রয়েছে? দ্য পোয়েট অফ সামার ইজ দ্য গ্রাসহপার, দ্য পোয়েট অফ উইন্টার ইজ দ্য ক্রিকেট, দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান। তো এখানে আরও দেখো কিছু কোশ্চেন রয়েছে, তোমরা সেগুলো একটু দেখে নাও, তো তোমাদের সুবিধা হবে।